কিছু মানুষ আছেন যারা জনগণের অধিকার নিয়ে লড়াই করেন এবং লড়াই করে মাঠে ময়দানে লড়াই করে তারা কিন্তু পরিশেষে রাজনীতিবিদ হয়ে ওঠেন। আর একাংশ আছেন যারা কিন্তু উত্তরাধিকার সূত্রে আসেন এবং রাজনীতিবিদ হয়ে ওঠেন। সুতরাং এই দুই রাজনীতিবিদদের মধ্যে রয়েছে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তার কারণ যারা অধিকার নিয়ে লড়াইটা করেছেন, দীর্ঘদিন রাজনীতিটা করেছেন, তারা কিন্তু কূটনীতিটা খুব ভালো বোঝেন। আর উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজনীতিবিদরা তারা কূটনৈতিক ক্ষেত্রে কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন। কেন বলছি কথা? তার কারণ আমরা জানি এই মুহূর্তে দেশে ক্ষমতায় বিজেপি, নরেন্দ্র মোদীর সরকার এবং পাশাপাশি প্রধান বিরোধী কংগ্রেস, এই দুই দলের ক্ষেত্রে যদি দেখা যায় কূটনৈতিক ক্ষেত্রে কিন্তু এখন বিস্তর তফাৎ রয়েছে। শুধু বর্তমান কথা বলবো না, আমরা যে ডক্টর মনমোহন সিংও কিন্তু 10 বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন এবং নরেন্দ্র মোদী 10 বছর অতিক্রান্ত করেছেন। এই দুইজনে যদি 10 বছর দেখা হয় তাহলে কিন্তু কূটনৈতিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার। কেন বলছি কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। যদি আমরা চিন্তা করি, ইন্দিরা গান্ধী পণ্ডিত জওহরলাল নেহরুর কন্যা, সুতরাং তিনি রাজনীতিতে সেইভাবেই কিন্তু এসেছেন এবং তিনি একজন সফল প্রধানমন্ত্রী বলা যেতেই পারে, অস্বীকার করার কোনো জায়গা নেই। দীর্ঘদিন প্রধানমন্ত্রী পদে ছিলেন, কিন্তু ইন্দিরা গান্ধী একটি সিদ্ধান্ত, এমার্জেন্সি, এটা কিন্তু তার প্রধানমন্ত্রীত্বের ইতিহাসে একটা কালো অধ্যায় বলা যেতেই পারে। এরপর যদি আমরা দেখি, পরবর্তী ইন্দিরা গান্ধীর পর আমরা যে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনিও কিন্তু কূটনৈতিকভাবে সেভাবে তেমন কোনো সিদ্ধান্ত দেখা যায়নি। অর্থাৎ কোথাও যেন একটা ধরা পড়ে যেত। অর্থাৎ যেমন যেন একদিকে তিনি যেমন রাম মন্দিরের পক্ষে লড়াই করতেন, পাশাপাশি মুসলিমদের পক্ষেও দাঁড়াতেন। সুতরাং একটা তার যেন সঠিক চিন্তাধারা কিন্তু একটা অভাব ছিল। পরবর্তীতে আমরা যদি দেখি নরসিংহ রাওয়ের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। এরপর অটল বিহারী বাজপেয়ীর কথা যদি বলি, অটল বিহারী বাজপেয়ীর কূটনৈতিক সিদ্ধান্ত কিন্তু বারবার সামনে এসছে। আমরা জানি এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি পদে বসানো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অটল বিহারী বাজপেয়ীর একটি সিদ্ধান্ত। পাশাপাশি দেশের উন্নয়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছেনই, কিন্তু রাজনীতির ক্ষেত্রে কূটনৈতিকগত দিক থেকে এটা অত্যন্ত সবচেয়ে, যদি বলা চলে, ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম একটা সিদ্ধান্ত। এরপরে ডক্টর মনমোহন সিং, তিনি ছিলেন 10 বছর প্রধানমন্ত্রী পদে। প্রতিভা দেবী সিং পাটিলকে রাষ্ট্রপতি করা ছাড়া, অর্থাৎ একজন মহিলা রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করা ছাড়া তেমন কোনো সিদ্ধান্ত কিন্তু ছিল না। এরপরে যদি দেখি নরেন্দ্র মোদীর আমলে এখানে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু বসানো, অর্থাৎ স্ট্যাচু অফ ইউনিটি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। সর্দার বল্লভভাই প্যাটেল তিনি কিন্তু দেশের সবচেয়ে শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী এবং যদি বলা হয় যে এই সর্দার বল্লভভাই প্যাটেল তিনিও কিন্তু কংগ্রেসেরই নেতা ছিলেন। সুতরাং তার স্ট্যাচু বসানো এটা একটা বিশাল মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। কংগ্রেস একদিকে যেমন এর বিরোধিতা করতে পারছে না, পাশাপাশি এটা নিতেও পারছে না, কারণ এর সাফল্যটা নিচ্ছে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি। পরবর্তীতে আমরা যদি বলি, প্রাক্তন কংগ্রেসের প্রধানমন্ত্রী নরসিংহ রাওকে ভারতরত্ন দেওয়া, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার কারণ আমরা সবাই জানি যে নরসিংহ রাওয়ের সঙ্গে সোনিয়া গান্ধীর কিন্তু একটা বিবাদ ছিল, দীর্ঘদিন ছিল। তো সেইখানে দাঁড়িয়ে এক কথা যেমন নরসিংহ রাওকে ভারতরত্ন দিয়ে এই বিবাদকে পুনরায় খুঁজিয়ে তোলা, পাশাপাশি কংগ্রেস এর বিরোধিতাও যেমন করতে পারছে না, ঠিক তেমন নিতেও পারছে না। কারণ যদি নরসিংহ রাওকে বড় করে দেখানো হয় তাহলে সোনিয়া গান্ধী ছোটো করে দেখানো হবে। সুতরাং বিজেপির এই সিদ্ধান্ত বা নরেন্দ্র মোদী অমিত শাহের এই সিদ্ধান্তও কিন্তু একটা কংগ্রেসকে বিপাকে ফেলেছে। এরপর যদি বলি প্রণব মুখার্জিকে ভারতরত্ন দেওয়া, এটাও কিন্তু একটা বড় সিদ্ধান্ত। তার কারণ আমরা জানি প্রণববাবু তিনি কিন্তু দীর্ঘদিন কংগ্রেসটা করে এসছেন এবং কংগ্রেস একজন সফল রাজনীতিবিদ, এবং তাকে যে এক কথায় বলা চলে প্রধানমন্ত্রী পদের দাবিদার হয়ে উঠেছিলেন প্রণববাবু, কিন্তু তাকে না বসানো তার কিছু আক্ষেপ ছিল এবং তারপরেই দেখা যায় তাকে রাষ্ট্রপতি পদে পাঠানো হয় এবং এইখানেই তাকে যে ভারতরত্ন দেওয়া, এটাও কিন্তু একটা বড় সড়ো সিদ্ধান্ত বলা যেতে পারে। এবং বলা চলে এর কংগ্রেসের পক্ষে যেমন কথা বলতে পারছে না, তেমন এর বিরোধিতাও করতে পারছে না যে প্রণববাবু উপযুক্ত নন বা কিছু। সুতরাং বিপাকে কংগ্রেস। এবং এবারে যে সিদ্ধান্তটা নেওয়া হলো ডক্টর মনমোহন সিংয়ের যে অন্ত্যেষ্টি, সেটা কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় হয়েছে, এটাও কিন্তু নরেন্দ্র মোদী সরকার, কিন্তু এখানে কিন্তু কোনো, এরপরেই দেখা যায় প্রণব মুখার্জি, অর্থাৎ প্রণব মুখার্জির সমাধি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার এবং এটা একটা বিরাট মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। তার কারণ আমরা জানি
যে প্রণববাবু তার সঙ্গে শেষ মুহূর্তে কংগ্রেসের বর্তমান প্রজন্মের নেতাদের একটা কিন্তু বিবাদ তৈরি হয়েছিল, অর্থাৎ রাহুল গান্ধীকে তুলে আনার ক্ষেত্রে প্রণববাবু কোথায় যেন ছোটো করা হয়েছিল এবং সেটা কিন্তু সামনে চলে আসে এবং যার ফলে প্রণববাবুকে এই যে তার যে সমাধি করার, এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত বলা যায়। ফলে একদিকে কংগ্রেস যেমন নিতে পারছে না, পাশাপাশি কংগ্রেস এটাকে উল্টে ছাড়তেও পারছে না। তার কারণ একদিকে যেমন কংগ্রেস চেয়েছিল, রাহুল গান্ধী চেয়েছিলেন যে ডক্টর মনমোহন সিংয়ের সমাধি করা হোক, কিন্তু মোদী সরকার কিন্তু সেই পথে হাঁটেনি, উল্টে আরেক কংগ্রেসই প্রণববাবুর সমাধি করার সিদ্ধান্ত নিলেন। এবং এর ফলে একদিকে যেমন প্রণববাবুর কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তিনি মোদী সরকারের প্রশংসা করেছেন। আমরা জানি তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ও। ফলে এবং তারা প্রণববাবুকে ভারতরত্ন দেওয়ারও প্রশংসা করেছেন। ফলে নরেন্দ্র মোদী এই যে সিদ্ধান্তগুলো, এর ফলে যথেষ্ট বিড়ম্বনায় কংগ্রেস বলা যেতেই পারে। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।